5% প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা চলছে জানালেন অর্থমন্ত্রী। চাকরির বাজারের সাথে সমন্বয় করা হবে শিক্ষা ব্যবস্থার। ছুটির দিনেও গ্যাস সংকট, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় অনেকে। ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। ডিম, মুরগি, মাছ বাজারে অস্থিরতা, দুশ্চিন্তা বাড়াচ্ছে আটা আর চিনির দাম। সবজির দরেও ঊর্ধ্বমুখী প্রবণতা। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে, আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। ব্র্যাক সিডিএমে ইউজিসি আয়োজিত নীতি নির্ধারণের সংলাপে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে। এজন্য সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়। জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে, কারণ মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 5% অর্জনের চেষ্টা চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ইউজিসি চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। হতে পারে ইউনিভার্সিটিতে একজন অনার্স করছে, তার পাশাপাশি অপশনাল হতে পারে 3 মাসের কোনো অ্যাডিশনাল কোর্স করতে পারছে না, যেটা রিয়েল লাইফের সাথে রিলেটেড। ছুটির দিনেও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানী সহ আশেপাশের কয়েক জেলা ও চট্টগ্রামের গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মাত্রায়, ফলে ভোগান্তি কাটেনি। গ্যাস সংকটকে বিপাকে শিল্প উদ্যোক্তারা। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিক কর্মচারীরা। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকট। রাজধানী সহ আশেপাশের কয়েক জেলায় দিনের বেশিরভাগ সময়ই জ্বলছে না চুলা। তাই বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। টিকটিকটা এক বেলা আসতে, এখন তো পুরাই টোটালি নেই। 4 বেলায় আমার সিলিন্ডার রান্না করতে হয়। সরকারি লাইনের ভাড়া দিচ্ছি মাসিক 1080 টাকা, আবার ইয়েটাও কিনতেছি, এই যে গ্যাস। এবং এখন অবস্থা আরও খারাপ। করি টয়া টয়া আনি আনি দেখাই গড়বারাটে দাম আমরা করি জুগাইয়া কুন্ডা হরবা। ছুটির দিনে অধিকাংশ কলকারখানা বন্ধ থাকায় গাজীপুরে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তবে পৌঁছায়নি কাঙ্ক্ষিত মাত্রায়। গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। জ্বালানির জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। গ্যাস নাই, কোনো জায়গায় নাই, শুধু এই জায়গায় বলতে না, যে কোনো পাম্পে আছে তো 70-60 প্রেসার আছে, কোনো পাম্পে একবারই বন্ধ। গ্যাসের জন্য আমরা এই রাস্তায় চলতে ফেরতে পারতেছি না, বাসায় খুব অভাব আছে, বউ বাচ্চা নিয়ে খুব সংকটে আছি আমরা। 100-250 টাকা গাড়ি সিরিয়াল থাকে, তাও সিরিয়াল গ্যাস নেই, গ্যাস ঢুকে 50 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা। এই গ্যাসও তো আমরা টাকা দিতে পারি না, আসতে পারি না, যার দুতাল লাগে দুতাল লাগে। চট্টগ্রামেও কাটেনি গ্যাসের সংকট, বন্ধ অনেক পাম্প। যেগুলো চালু আছে সেখানেও গ্যাসের চাপ কম। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ চালকরা। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লাইন দিয়ে বসে থাকি। যেমন কালকে রাতের 3টা বাজে লাইন দিয়েছি, সকালে 8টা বাজে আর পাই নাই, গ্যাস চলে গেছে। আমাদের তো কঠিন অবস্থা চলতেছে, চলা কঠিন হইতেছে, খাওয়া দাওয়া কঠিন হইতেছে। এদিকে তীব্র গ্যাস সংকটে রাজধানীর আশেপাশের শিল্পাঞ্চলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। আমাদের কারখানা বন্ধ, শ্রমিকেরা আমরা ঠিকমতো টাকা পাচ্ছি না, গ্যাস নাই। মিল কারখানা বন্ধ হয়ে গেছে, আর সুতার দাম দৈনিক এবারে এই 1 সপ্তাহের মধ্যে 10 টাকা সুতার দাম বাড়ছে। হেরা বলে যে আমরা গ্যাসের জন্য সুতা তৈরি করতে পারি না। দ্রুত গ্যাসের সংকট নিরসন না হলে তৈরি পোশাক শিল্পে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ছুটির দিনে সবজি বাজারে গেলে পিলে চমকে উঠতে হবে। 80 টাকা নিচে মিলছে কেবল আলু আর পেঁপে। হাত দেওয়ার জো নেই বেগুন আর শিমে।
ব্যবসায়ীরা অবশ্য বলছেন দাম কিছুটা কমছে, আগাম শীতকালীন সবজির যোগান বাড়লে দর আরও কমবে। তবে তাতে খুব একটা আশা দেখছেন না ক্রেতারা। বাজারের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। গত 2 সপ্তাহ ধরে সবজির বাজারে যে এক ধরনের টেনশন কাজ করছে, এই সপ্তাহে এসে কিছুটা দূর হয়ে গিয়েছে সেটি বলা যাবে না। রাজধানীর নতুন বাজারে বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করছে। সবচেয়ে কম দামে বেচাকেনা হচ্ছে পেঁপে এবং আলু, এবং সবচেয়ে বেশি দামে এই মুহূর্তে বিক্রি হচ্ছে বেগুন এবং শিম। উত্তরাঞ্চলে বন্যার কারণে এক ধরনের সবজির যে যোগানে টান পড়েছিল সেটি কিন্তু এখন কিছুটা কমে এসেছে। বড় শসা 1 কেজি 80 টাকা, করলা 100 টাকা, বেগুন হচ্ছে এই যে তাল বেগুন যেটা গোলটা ওইটা হচ্ছে 160 টাকা আজকের বাজার, আর ওই সাদাটা 100 টাকা, লম্বা 120 টাকা। কারণ বাজার মনে করেন এমনই একটা জায়গা, সবজি মনে করেন যে সবজি একটু চাহিদা বেশি, আমদামি কম, ওই সবজি কেজিতে 20 টাকা 10 টাকা বাড়িয়ে যাবে। আগামী মাসের শেষের দিকে আসলে আগাম শীতকালীন সবজির যে আবাদ সেটি পুরোদমে শুরু হবে এবং তখন আসলে সবজির যোগানও কিছুটা বাড়তে থাকবে। এবারে আমরা মানিকগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ পাপন। মানিকগঞ্জের পাইকারি আড়ত এবং বাজারগুলোতে আমরা দেখছি যে সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। আড়তদার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সবজির সরবরাহ বাড়ার কারণে এই দাম কিন্তু কমেছে। প্রচুর বৃষ্টি ছিল, তো সবজি একটু কম ছিল, আমদানি কম ছিল, শাকের দাম বেশি ছিল। এখন এই সপ্তাহে সবজির দাম একটু কম আছে। পটল ছিল 100 টাকা, এখন রয়েছে 60 টাকা, উস্তা ছিল 120 টাকা, 80 টাকা আছে। তবে ভোক্তারা যেটি বলছেন যে এই সবজি এখনো পুরোপুরি স্বস্তি পর্যায়ে আসলে তারা প্রত্যাশা করেন যে সবজির দাম যেন আরেকটু কমে। মাঝখানে 80, 90, 100 টাকার মানে কমে কোনো কিছু পাওয়া যাইতো না কেজি, এখন মোটামুটি একটু আগের চেয়ে অনেকটাই কম। গোপালগঞ্জের পরিস্থিতি জানতে চলে যাচ্ছে মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ খোরশেদ। বাজারে কিন্তু আপনি যদি বেগুন কিনতে যান তাহলে বেগুন 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন এসেছে সিম, যে সিমগুলো এখন 160 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ কিন্তু এই সবজি কেনার মতন অবস্থা নেই বলে যারা সবজি কিনতে এসেছেন তাদের বক্তব্য। কাঁচা বাজারের দাম কিছুটা অস্বাভাবিক, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আসলে অনেক বাইরে। 1 কেজি বেগুন 110 টাকা কেনা লাগে, যেটা 50 থেকে 60 টাকা হলে আমাদের জন্য ভালো হয়। দোকানিরা যেটি বলেছেন যে বিগত 15 দিন আগে সবজির বাজার ছিল আরো চড়া, 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, সেই সবজির দাম কিছুটা পতন হয়েছে। দাম আগের তুলনায় একটু কমছে, কিন্তু তারপরে 60-এর নিচে কোনো তরকারি নাই। প্রত্যেক কেজি সবজির দাম ছিল আগে 30 টাকা 20 টাকা কেজি বেশি ছিল, এখন দাম একটু কমছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবজি উৎপাদনের সর্বশেষ খবর। কিছুতেই যেন স্বস্তির খবর দিতে পারছে না নিত্যপণ্যের বাজার। প্যাকেট আটা আর চিনির কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। অন্যদিকে কিছুটা কমতে থাকা পোলট্রির বাজারেও লেগেছে সাপ্তাহিক ছুটির আজ, বিক্রি হচ্ছে আগের দামে। জ্বালানির সংকটে পরিবহন খরচ বাড়ায় চড়া মাছ বাজারও ব্যয় সামলাতে ত্রাহি অবস্থা ক্রেতাদের। কাঁচামরিচ ডিমের পর এবার নতুন টেনশনের নাম প্যাকেটজাত আটা। হুট করেই কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। কারণ হিসেবে দোকানিদের উত্তর একটাই, কোম্পানি পর্যায়েই বাড়ানো হয়েছে দাম। চিনির দরেও নেই সুখবর, বাড়তির দিকে মসুর ডালও। চিনি ছিল আপনার 105 টাকা, এখন 110, 5 টাকা বাড়ছে। আর অন্য জিনিসের মধ্যে ডাউল, যেমন ডাউলটা মোটামুটি 5-7 টাকা বেশি। 90 টাকা 95 টাকা কিনতাম, 110 টাকা বেচতাম। এখন 110 টাকার উপরেই ধরে, 130 টাকা চাইলে কাস্টমার রাগ করে। সীমিত আয়ের মানুষের সহজতর পুষ্টির উৎস ডিমও অনেকটা বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। ডজন বিক্রি হচ্ছে 150 টাকাতেই। নানা কারণে লোকসান খেয়ে ছোট খামারিরা ব্যবসা থেকে সরে যাওয়াতে যোগানে ঘাটতি পড়েছে বলছেন দোকানিরা। বর্তমানে ডিমের বাজার অনেক বাড়তি, ঠিক আছে। 80 ডিম আগে ছিল 180 টাকা ডজন, বর্তমানে 210 টাকা। লাল ডিম ছিল 140 টাকা, বর্তমানে 150 টাকা। ছোট খামারিগুলো আছেন সবগুলো বন্ধ হয়ে গেছে। কেন গেছে? এরা যে বড় বড় কোম্পানির সাথে পারছে না। যেমন বড় বড় কোম্পানির কোনো লস নাই, ওরা যে মুরগির ময়লাটা এটাও শুধু বিক্রি করে। সাপ্তাহিক ছুটির প্রভাবে ব্রয়লারও ছেড়ে কথা বলছে না। কেজি প্রতি ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। ফিডের দাম না কমলে লেয়ার কিংবা দেশি মুরগির দামও ছাড়বে না বলেই মত বিক্রেতাদের। মুরগি ছিল হচ্ছে 180 টাকা আমরা কিনতে পারতাম, এখন 210, 200, আবার 95 এরকমের পাইতেছি আর কি। আগে ধরেন আপনার 150 এভারেজে বিক্রি হইতো, এখন মনে করেন 100 সেল হইতে কষ্ট হয়ে যায়, 90 টা 80 টা এরকম। খাবারের দাম বেশি, ওইটা আবার গাড়ি ভাড়া কিছু বেশি, যার জন্য একটু ওই মুরগির দাম সামান্য একটু বেশি। এদিকে সরবরাহ সংকট না থাকলেও পরিবহন খরচ বাড়ায় বেশিরভাগ মাছেই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর ইলিশ কেনা তো নিম্ন আর মধ্যবিত্তের জন্য একরকম স্বপ্নের নাম। দাম তো চড়া আসলে,
চড়া। যে মাছ আগে মনে করেন 280 টাকা 300 টাকা ছিল, সেই মাছ এখন 340 টাকা 20 টাকা। ইলিশ সবাই কিনা খাইতে পারবো না, 3000 টাকার উপরে এলো কেজি। এই যে আমি নিলাম ইলিশ 3200 টাকা কেজি, 3200 টাকা কেজি নিলাম, আর হলো 2600 টাকা কেজি। গ্যাসের কারণে, তেলের কারণে মনে করেন গাড়ির খরচাটা একটু বেশি, তো এই জন্য মনে করেন প্রত্যেকটা মাছ মনে করেন 20-30 টাকা বাড়বে। মানে গত সপ্তাহে যে এক মাছ মনে করেন বেশি 600-650, এই সপ্তাহে বেচা লাগে 700 টাকা কেজি। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই তার প্রভাব। দর নিয়ন্ত্রণে মাঠ থেকে বাজার পর্যন্ত সাপ্লাই চেইন তদারকির তাগিদ ক্রেতাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। নীতিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট ওজনের বেশি ট্রাক যমুনা সেতু দিয়ে চলাচলের রয়েছে নিষেধাজ্ঞা। তাই বড় ট্রাকে করে মালামাল আনা হলেও সেতুতে ওঠার আগে আনলোড করে তা ছোট ট্রাকে লোড করা হয়। সেতু কর্তৃপক্ষের নির্ধারিত স্থানেই এই লোড আনলোডের কাজ হবার কথা, কিন্তু স্থানীয় প্রভাবশালী চক্রের কারণে তা হচ্ছে মহাসড়কের উপরেই। আর লোড আনলোডের জন্য খরচের টাকা ঢুকছে প্রভাবশালীদের পকেটে। রাস্তার পাশেই এক ট্রাক থেকে মালামাল নেওয়া হচ্ছে অন্য ট্রাকে। এই দৃশ্যের দেখা মিলবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত। মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে এভাবেই চলে ট্রাকের লোড আনলোড। এর পেছনে সরকারি কারণ রয়েছে। নীতিমালা অনুযায়ী সেতু দিয়ে চলাচল করতে হলে একটি নির্দিষ্ট ওজনের বেশি মালামাল থাকা যাবে না ট্রাকে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বড় ট্রাকে বালু, পাথর সহ অন্যান্য মালামাল আনা হলেও সেতুর কাছাকাছি এসে ছোট ট্রাকে লোড করা হয়, এরপর পার করা হয় সেতু। এসব মালামাল লোড আনলোডের জন্য সেতু কর্তৃপক্ষ নিজেই জায়গা নির্ধারণ করে দিয়েছে, যার জন্য সরকারিভাবে খরচও নির্ধারিত। কিন্তু স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের লোকজন প্রভাব খাটিয়ে সেতুতে ওঠার আগেই বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক থামায়। এরপর জোরপূর্বক চলে আনলোডের কাজ। এতে প্রতিদিনই বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা যখন মালামাল নিয়ে আসি, তো এই পাশে 2টা পয়েন্ট আছে, ওই জায়গা থেকে আমাদের সিঙ্গেল দেয়। সিঙ্গেল দিয়ে অন্য পয়েন্টে বাধ্যগত ঢুকায়। ঢুকানোর পর মাল কাটা হয়। আগে তো মনে করেন একটা গাড়ি ব্রেক করতে দেয় নাই, যত মাল সামানা যাই হোক এই পয়েন্টে, সরকারি পয়েন্টে এটা, এখানে এসে মাল কাটছে। এখন তো মনে করেন গাড়ি দূরে কথা, এখানে কোনো গাড়ি আসে না, তার আগেই ওইখানে সিঙ্গেল দিয়া ওইখানে ওরা মাল কাটে। জামটা লাগার কারণ হলো ওদিকে যেমন তেমন এদিকে আসে কিছু কিছু জায়গায় মাল কাটে রাস্তার উপরে। হ্যাঁ, রাস্তার উপরে পয়েন্ট, ওগুলাতে মানে আমরা যদি নাও দাঁড়াই, আমাদের সিগন্যাল দেয় অনেক সময় আমরা সিগন্যাল অমান্য করে চলে আসি, সামনে চলে আসে গাড়ি। এই দুর্ঘটনা হলে এই দায়টা কে নিবে? কোন ড্রাইভারটা দায় দিবে? আবার যদি অনেক সময় দেখা গেল না দাঁড়াইলে বকাবকি করে। এই মহাসড়কে কোথাও পয়েন্ট ছিল না, এখন কড্ডা হয়েছে, জাউল হয়েছে, কোনাবাড়ি হয়েছে, বিভিন্ন জায়গায় মাল এখন কাটে পয়েন্ট হয়েছে। সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা যাওয়া বাবদ ট্রাক প্রতি ভাড়া হয় 7,500 টাকা। এর মধ্যে 3,500 খরচ হয় লোড আনলোডের কাজে। বাকি টাকা চলে যায় সেসব প্রভাবশালীদের পকেটে। যারা এই চক্রের সাথে জড়িত তাদের দাবি সরকারি জায়গা এখনও পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী নয়। তাই মহাসড়কের পাশেই ট্রাক থামিয়ে লোড আনলোডের কাজ করা হচ্ছে। তারা বিএমপি করে, দল করে। বিএমপি কর্মী? হ্যাঁ, কর্মী। এখানে কি করার বিধান আছে মহাসড়কের উপরে? বিধান মনে করেন যে ভাই আমরা তো আর করতেছি না, কোনো চাঁদা করতেছি না, কিছুই করতেছি না। এখানে যে কাজটা যে চলতেছে এই পয়েন্টটা ওইখানে করা হয়েছে, ওইখানে সরকারি ভাবে না ওনার জায়গা নিজস্ব জায়গা করে ওইখানে আনলোড করবে। আপাতত জায়গাটা এই শেষ হয় নাই তো কাজটা, এই জন্য ওইখানে গাড়িটা নেওয়া হয়। জায়গাটুকু যদি মানে চালু হয়, আমরা কার্যক্রম করছি, এপাশেও করতেছি এপাশেও করতেছি, এই কার্যক্রম চালু হইলে আমরা ব্রিজের নিচে মাল কাটবো না। বিষয়টি জানে পুলিশ প্রশাসন। যৌথভাবে অভিযান পরিচালনার কথা জানালেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিআরটিএ কর্তৃপক্ষ বলল, চক্রের কার্যক্রম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমরা যদি এটা যৌথভাবে অভিযান পরিচালনা করা যায় নিয়মিতভাবে, তাহলে হয়তো যে লোকাল লোকগুলা এগুলো করে তারা আর এখানে আসার সাহস পাবে না। এরা আনলোড লোড করে কোনো নিয়ম মানে সময় মেনটেন করে কিনা এটা আমি খোঁজ নিব, এবং ভবিষ্যতের জন্য অবশ্যই মোবাইল কোড যাতে আরও জোরদার হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা নিয়মিত আমাদের লোকজন আমরা পাঠিয়ে তাদের সতর্ক করে এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তারা সরে গেলেও দেখা যায় যে মুভেবল জিনিস আবার চলে আসতেছে। যমুনা সেতু দিয়ে প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 পণ্যবাহী ট্রাক চলাচল করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে 12 মাসি তরমুজ চাষে ভাগ্য বদল করছেন স্থানীয় কৃষকরা।
অতিবৃষ্টি, খরা আর তীব্র তাপমাত্রার কারণে প্রথাগত ফসল চাষ যখন ঝুঁকিপূর্ণ, তখন আধুনিক পলিটানেল ও মালচিং প্রযুক্তি ব্যবহার করে সফলতা পাচ্ছেন তারা। মিলছে অর্থনৈতিক সচ্ছলতা। রাজারহাট উপজেলার ঝাড়খাঁচা গ্রামের কৃষক জামান মিয়া নিজের 25 শতক জমিতে আধুনিক পলিটানেল পদ্ধতিতে তরমুজ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। নাইলনের জাল, পলিথিনের ছাউনি, মাচা আর পোকা দমনে ফেরোমন ও হলুদ ফাঁদ ব্যবহার করছেন তিনি। ফলে অতিবৃষ্টি বা তীব্র রোদ কোনো কিছুই ক্ষতি করতে পারছে না ফসলের। কমেছে রোগবালাই ও উৎপাদন খরচ, বিপরীতে ফলন হচ্ছে চমৎকার। বৃষ্টি হচ্ছে, নগদ তাপমাত্রা হচ্ছে, এর জন্য আমরা পলি টাঙছি। এতে উৎপাদন ভালো হয়, খরচও কম পড়ে। তরমুজটা মনে করো যে মাল সিগন্যাল দিয়ে আবাদ করলে অনেক সুবিধা হয়, তার খরচটাও কম। বছরে তিনবার থেকে চারবার আবাদ করা যায়। খরচ গেছে মনে করো 25,000। এখন এই খরচ তোলার পরে মনে করো 20-25,000 লাভ হবে। কৃষি বিভাগ জানায়, মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এই জাতের তরমুজের চারা রোপণ করা যায়। বিঘা প্রতি 1200 থেকে 1400টি চারা রোপণ করা সম্ভব। তবে ভালো ফলনের মূল চাবিকাঠি সঠিক সার ব্যবস্থাপনা। জমি তৈরির সময় প্রতি বিঘায় 200 কেজি জৈব সার বা ভার্মি কম্পোস্টের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক ও বোরন সার মাটির সাথে মিশিয়ে দিতে হয়। মালচিং পদ্ধতিতে আমরা তরমুজ আবাদ করছি, কোনো রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করছি না। তরমুজ বছরে 3বার আবাদ করা যায়। তো আবাদ করার পরেও সবজি আবাদ করা যায়, বছরে 4বার আবাদ করা যাচ্ছে। 3বার বেলা আবাদ হয়, খাইতেও ভালো, এখন ওজনও ভালো, মিষ্টিও ভালো, এরা লাভও করতেছে, দেখতেছি। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় এই 12 মাসি ফসল চাষ একটি যুগান্তকারী ও কার্যকর ভূমিকা পালন করছে। উৎপাদনের পাশাপাশি তারা যেন এটা বিক্রি করে লাভবান হতে পারে, পাশাপাশি তাদের যে পুষ্টির চাহিদা সেটাও যেন মেটাতে পারে আর কি। আরেকটা উদ্দেশ্য আছে, এটা পাশাপাশি যখন অফ সিজনে কেউ কিছু করে না, আশেপাশে আমাদের অন্যান্য যে কৃষক আছে তারা যেন এটা উদ্বুদ্ধ হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ভুরুঙ্গামারী এবং উলিপুর উপজেলায় প্রায় 35 একর জমিতে এই 12 মাসি তরমুজের আবাদ হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান করছে কৃষকদের। যে তরমুজগুলো আছে, এই তরমুজের চাষ করে কৃষকরা বাজারে বেশ ভালো মুনাফা পাচ্ছেন, যার কারণে তারা ইতিমধ্যেই এই সিজনাল অফ সিজন ভ্যারাইটির যে তরমুজগুলো আছে তারা আমাদের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় তারা ইতিমধ্যে চাষ করছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন, এবং তা দেখে আমাদের অন্যান্য কৃষকরা আগ্রহ পাচ্ছেন এবং এ ব্যাপারে আমাদের কৃষি বিভাগকে সার্বিক সহযোগিতা পরামর্শ প্রদান করা হচ্ছে। কুড়িগ্রামের কৃষকদের এই পলিটানেল প্রযুক্তি ও 12 মাসি তরমুজ চাষের সাফল্য প্রমাণ করে, সঠিক অভিযোজন ও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে জলবায়ু পরিবর্তনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। বিদায়ী সপ্তাহে মার্কিন ডলারের দরে ছিল সামান্য পরিবর্তন, একই চিত্র অন্যান্য বিদেশি মুদ্রার দরেও। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 65 পয়সা দরে, সর্বনিম্ন ছিল 123 টাকা 20 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 169 টাকা 40 পয়সা, সর্বনিম্ন দর ছিল 168 টাকা 49 পয়সা। বৃহস্পতিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 145 টাকা 31 পয়সা, সর্বনিম্ন দর ছিল 144 টাকা 14 পয়সা। এদিকে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য সর্বোচ্চ দর ছিল 87 টাকা 73 পয়সা, 87 টাকা 16 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি, আর 30 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। বৃহস্পতিবার সর্বোচ্চ 97 টাকা 39 পয়সা লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। রবিবার সর্বনিম্ন 96 টাকা 93 পয়সা ছিল মুদ্রাটি, সামান্য কমেছে সৌদি রিয়ালের দর। রবিবার সর্বোচ্চ 32 টাকা 93 পয়সার লেনদেন হয়েছে, বেড়েছে কানাডিয়ান ডলারের মূল্য। বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 89 টাকা 87 পয়সা। মঙ্গলবার সর্বনিম্ন লেনদেন হয় 88 টাকা 77 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 129 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।